নমস্কার, ইমাজিন কমিউনিটি মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সবথেকে যে জরুরি বিষয়টা কেরিয়ার নিয়ে, আর কেরিয়ার যারা শুরু করছেন তাদের সকলের মধ্যে অনেকের স্বপ্ন থাকে WBCS দেবো বা ইউপিএসসি দেবো। এই দুটো পরীক্ষা নিয়ে অনেকের অনেক জিজ্ঞাসা রয়েছে, যারা এখনও পর্যন্ত কম্পিট করছেন এবং যারা নতুন ক্যান্ডিডেট। তাদের সকল প্রশ্নের উত্তর দিতে আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন WBCS এক্সিকিউটিভ ওয়াশিদ খান। স্যারকে স্বাগত। নমস্কার। এই বিষয়ে আসবো, কিন্তু স্যার সম্পর্কে যেটা আগে বলার, এই মুহূর্তে উনি নিজে কর্মরত ভগবান গোলায়। যে বিষয়ে আজকে উনি বলবেন, বিষয়টা যারা কম্পিট করছেন এবং যারা কম্পিট করবেন, নতুন এবং পুরনো, সকলের মধ্যে অনেক জিজ্ঞাসা তৈরি হয়েছে, কারণ একটি নোটিফিকেশন আমাদের সকলের সামনে ইতিমধ্যে ঘুরছে। প্রচুর চেঞ্জেস আসতে চলেছে। চেঞ্জেসটা কি শুনবো? হ্যাঁ, নমস্কার। থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনার একটা অপরচুনিটি দিলাম। অনেকটা ছাত্র এই নিয়ে অলরেডি প্রশ্ন জিজ্ঞেস করছিল। ইন্টারনেটে বা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি গত 10-12 দিন থেকে একটা ড্রাফট মেমোরেন্ডাম বা রিভাইজ ড্রাফটটা রোটাচ্ছে রিগার্ডিং চেঞ্জিং WBCS এক্সামিনেশন। আমার মনে হচ্ছে আমি 2017 আর 16 দুবারই BCS পাস করেছি, তখন থেকে আমরা এটা শুনতাম যে WBCS এর প্যাটার্নটা চেঞ্জ হতে লেগেছে অন দ্য প্যাটার্ন অফ UPSC। এর পিছনে কিছু কারণ আছে। কারণটা যদি আমরা দেখি তো ওয়েস্ট বেঙ্গল যে আমাদের স্টেট আছে, এর যে পপুলেশন আছে আপনার মোটামুটি 10 কোটি ধরতে পারেন। এই পপুলেশন হারে কিন্তু আমাদের মানে ছাত্ররা IAS কোয়ালিফাই করতে পারছে না, বা UPSC IAS IPS যাকে অল ইন্ডিয়া সার্ভিস বলে, যেটা কোয়ালিফাই করতে পারছিল না। তো এর পিছনে কিছু স্ট্রাকচারাল বা ফান্ডামেন্টাল কারণ ছিল। অবশ্যই এটা বলবো আমাদের ছাত্রের মধ্যে খুব ট্যালেন্ট ছিল, কিন্তু কিছু কারণ জন্য ওরা কোয়ালিফাই করতে পারছিল না। এই নেসেসিটি ফিল্ড হয়েছিল অনেক আগে থেকে। এর আগে আপনাকে ইতিহাসে নিয়ে যাই। UPSC 2011 সালে নিজে প্যাটার্নটা চেঞ্জ করলো। মানে 2011 সাল পর্যন্ত প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ এইটাই আছে মেন পরীক্ষার প্যাটার্ন। কিন্তু প্রিলিমসে কী হতো, একটা অপশনাল সাবজেক্ট আপনাকে নিতে হতো, সঙ্গে সঙ্গে একটা GS পেপার থাকতো। তো যে একটা সাবজেক্ট ভালো করে পড়ে নিত সে প্রিলিমস কোয়ালিফাই করতো। মেন্সে দুটো অপশনাল ছিল, দুটো GS পেপার ছিল। তো স্টুডেন্টের বেশি হার থাকতো একটা অপশনাল সাবজেক্ট যদি ভালো করে পড়ে নেয়, ওর চান্সেস থাকতো কোয়ালিফাই করার। BCS এর সিলেবাস কিন্তু ওই রকমই ছিল, মানে দুটো অপশনাল সাবজেক্ট থাকতো। প্রিলিমস যদি আপনি কোয়ালিফাই করতেন, তখনও 200 মার্কসেরই প্রিলিমস ছিল, 200 সব MCQ কোয়েশ্চেন থাকতো। কিন্তু মেন্সে দুটো অপশনাল থাকতো। কিন্তু 2011 UPSC চেঞ্জ দ্য প্যাটার্ন। ও একটা নতুন প্রিলিমসে একটা পেপার ইন্ট্রোডিউস করলো, যাকে বলা গেল CSAT, সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট। না, এখন কি হচ্ছে, আপনাকে 200 মার্কসের একটা GS এর পেপার থাকছে আর 200 মার্কসের CSAT থাকছে। GS হ্যাজ বিকাম দ্য মেন কোশ্চেন পেপার, যেখান থেকে আপনার প্রিলিমসের কাট অফটা ডিসাইড হবে। কিন্তু CSAT যেটা ছিল ওটা কোয়ালিফাইং করে দেওয়া হোক ইন প্রিলিমস। মানে আপনাকে যদি প্রিলিমস পাস করতে হয়, ধরেন GS এর কাট অফ আপনার 200 মধ্যে 110 আছে, আপনি যদি 200 মধ্যে 180ও নিয়ে আসেন, কিন্তু CSAT-এ যদি আপনি 33% মার্কস মানে 66 মার্কস আনতে পারবেন না, তাহলে আপনি কোয়ালিফাই করবেন না। মানে CSAT-টা কি একদম মানে কোয়ালিফাইং মার্কসের জন্যই ওটা? ইয়াস, ওর মার্কস আগে থেকে ডিসাইডেড আছে 33%। আমি আপনাকে এই বছরই এক্সাম্পলটা দিলাম। 2021 সালে যখন আমি মেন্স দিলাম, র্যাঙ্ক 1 ছিলেন শ্রুতি শর্মা ম্যাডাম। ওনার GS পেপার 1-এ আছে, মানে মানে জেনারেল স্টাডিজ যে আমার MCQ ছিল, ওর মধ্যে 89 আছে, কাট অফ ছিল 87, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু ওনার CSAT-এ ছিল 66.33। উনি যদি 0.33 মার্কস আর কম পেতেন, উনি প্রিলিমসই কোয়ালিফাই করতে পারতেন না। এই জন্য কি হচ্ছে, অনেকটা ভালো পোটেনশিয়াল ক্যান্ডিডেট, মানে যে ওয়েস্ট বেঙ্গলে CSAT পেপার না থাকাকালীন আমাদের অনেকটা ছাত্র CSAT-ই কোয়ালিফাই করতে পারছে না, কারণ আমাদের যে প্রিলিমস আছে ওর মধ্যে শুধু GS পেপার আছে। এই জিনিসটা একটা চেঞ্জ হলো। তারপরে UPSC কি চেঞ্জ করলো 2011 সালে, দুটো অপশনালের জায়গা একটা অপশনাল করে দিল, আর GS পেপার 5টা করে দিল, মানে একটা এসএ পেপার, 4টা GS পেপার। তো আমাদের কি হলো ওয়েস্ট বেঙ্গলে, আমরা যে আমাদের দুটো অপশনালের জায়গায় একটা অপশনাল অবশ্যই তুলেছি, কিন্তু পুরো সাবজেক্টিভকে MCQ প্যাটার্নে করে দিলাম। আবার UPSC-তে সাবজেক্টিভ আছে, BCS-এ MCQ আছে। সাবজেক্টিভ উত্তর লেখার জন্য আপনার একটা ডাইনামিক অ্যাপ্রোচ লাগবে, মানে ভালো করে জানতে হবে, একটা অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ লাগবে। সেটা কিন্তু BCS-এ ছিল না, ডিফারেন্ট হয়ে গেল। তাহলে ধরেন আমি একটা অ্যাসপিরেন্ট, আমরা সবসময় স্টেট সিভিল সার্ভিসও পরীক্ষা দিই, UPSC-ও দিই,
কিন্তু চান্সেস বেশি হওয়ার চান্সেস থাকে স্টেট পাবলিক সার্ভিস কমিশনে। কেন? কারণ এখানে আমাদের স্টেটের মধ্যেই কম্পিটিশন হয়, কম্পিটিশন কম্পারেটিভলি কম হয় অল ইন্ডিয়া সার্ভিসের তুলনায়। এই জন্য ভালো ভালো ক্যান্ডিডেটরা কী করলো, বিসিএস তো পাস করে গেল কিন্তু ইউপিএসসি পাস করতে পারলো না। এই নেসেসিটিটা ফিল্ড হওয়ার অনেক দিন থেকে ফাইনালি ওই মেমোরেন্ডাম বা রিভাইজ ড্রাফট এসেছে, যেখানে দেখেন যদি আপনি অবজেক্টিভটাও দেখেন ওটাই লেখা আছে যে আমাদের যে ক্যাপেবল ক্যান্ডিডেট আছে ওর ইউপিএসসি এ লাইনে প্রিপারেশন করতে পারবে অ্যান্ড কোয়ালিফাই করতে পারে। এর আগেও গভর্নমেন্ট অনেকটা ভালো ভালো ডিসিশন নিয়েছে। ধরেন এটিআইতে আপনার সত্যেন্দ্রনাথ সিভিল সার্ভিস কোচিং সেন্টার স্টার্ট করা হলো টু গাইড দ্য স্টুডেন্টস, আর অনেকটা স্কলারশিপ দেওয়া হলো, কিন্তু ও তো রেজাল্ট আসলো না। কিন্তু আমার যে মনে হয় দ্যাট it is the best piece of paper which will equip our student for the upcoming examinations. এখনো পর্যন্ত তো 2011 যে চেঞ্জেসটা সেই চেঞ্জেসই চলছে। ইউপিএসসি এই চেঞ্জেসটা যদি আসে সেক্ষেত্রে যারা অ্যাসপিরেন্টস রয়েছে তাদের কতটা উপকার হবে, মানে তারা কতটা উপকৃত হতে চলেছে? দেখুন, আমি সবসময় এই কথাটা বলি, আমরা এই চাকরিটা চাইছি, তো উই হ্যাভ টু মোল্ড আওয়ার সেলফ অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড। এবং তার সাথে আমি এটাও জিজ্ঞাসা করবো, কারণ আপনি কোয়ালিফাই করেছেন, কাজ করছেন, সব ঠিক আছে, কিন্তু তারপরে আপনি নিজেও একজন অ্যাসপিরেন্ট। হ্যাঁ, আমি সেক্ষেত্রে আপনার ক্ষেত্রেও কতটা সুবিধা হবে সব মিলিয়ে? আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিই। আপনি যদি আমার আনসার শিটটা দেখান বা প্রিলিমসের মার্কসটা দেখান, তো আই স্কোর্ড ভেরি গুড ইন প্রিলিমস। জিএসএ আমার 100-এর কাছাকাছি, মানে 99.66, মানে আইএফএসআর কাট অফও ক্লিয়ার হবে। আর সিসেটে আমার 100.4। আমি প্রিলিমস কোয়ালিফাই করলাম, বাট আমি মেন্স কোয়ালিফাই করতে পারলাম না, বিকজ আমার এখনও প্রিপারেশন ওই ডাব্লিউবিসিএস মোডেই ছিল, মোর অফ ফ্যাকচুয়াল লেস অফ অ্যানালিটিক্যাল। তো মেন্সে আমার হলো না। এই জন্য বললাম এখন একটাই প্যাটার্ন আছে, একরকমই প্যাটার্ন আছে। এখন যে নতুন যারা ছাত্র থাকবে ওদের কিন্তু খুব ফ্রুটফুল হবে। আপনি দেখবেন আগামী 4-5 বছরের মধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটা ভালো ভালো ছাত্রকে দেখতে পারবো যারা ইউপিএসসি ক্লিয়ার করবে, অ্যান্ড খুব তাড়াতাড়ি আমরা র্যাঙ্ক 1ও দেখতে পারবো যদি এটা ঠিক প্যাটার্নে চলে। কারণ আপনি যদি আমাদের পাশের স্টেট দেখবেন, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, ওখান থেকে কিন্তু ছাত্ররা ঢুকছে, ভালো কোয়ান্টিটির মধ্যে ঢুকতে পারছে, কারণ ওদের কিন্তু স্টেট পিএসসির সিলেবাস ইজ অ্যালাইনিং উইথ দ্য সিলেবাস অফ ইউপিএসসি। তো এই যে ড্রাফট আছে এটা খুব ভালো ডিসিশন, কিন্তু এর মধ্যে কিছু ভালো ভালো জিনিস আছে যে যদি আপনারা অ্যালাউ করেন আমি কে করে বলে দিই। আচ্ছা, মানে আমি ছাত্রদের জন্য বলছি, এখন আপনারা দেখেন যে আগে একটা পেপার ছিল আমাদের প্রিলিমসে ডাব্লিউবিসিএস, এখন 2টা পেপার আছে। যেরকম পেপার ছিল ওরকমই জিএস পেপার থাকবে, সঙ্গে সঙ্গে একটা নতুন পেপার অ্যাড হয়েছে যাকে আমরা জিএস পেপার 2, মানে ইউপিএসসি তো ওটা সিস্যাট বলা যায়, কিন্তু এই ড্রাফটে ওকে জিএস পেপার 2 বলছে। এখানে আপনার ওই সিস্যাটের মতোই সিলেবাস আছে, কম্প্রিহেনশন আছে, ইন্টারপার্সোনাল স্কিলস আছে, লজিক্যাল রিজনিংস আছে, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি আছে, বেসিক নিউমেরেসি আছে, অ্যান্ড প্রিলিমসের মতোই এখানে 33% ইজ দ্য কাট অফ মার্কস। মানে আওয়ার যে প্রিলিমসের যে প্যাটার্ন ইজ সিমিলার টু দ্য প্যাটার্ন অফ ইউপিএসসি। ডিফারেন্সটা কি আমি বলে দিই। ইউপিএসসিতে জিএস পেপার 200 মার্কস হলেও 100 খানা প্রশ্ন থাকে, আর প্রত্যেক কোশ্চেন কনসিস্ট অফ 2 মার্কস। এখানে কি আছে, আর সিস্যাটে 80 খানা প্রশ্ন থাকে, আর প্রত্যেক কোশ্চেনের ভ্যালু থাকে 2.5 মার্কস। তো আমাদের যে মানে ডাব্লিউবিসিএসে যে নতুন প্রিলিমস হবে, এখানে জিএসএও 200 কোশ্চেন্স থাকবে, এভরি কোশ্চেন্স হ্যাভ 1 মার্কস, অ্যান্ড যে আপনার সিস্যাট যেটা আমরা বলতে পারি বা মানে প্রিলিমসে জিএস পেপার 2 বলতে পারি, ওটা আপনার প্রত্যেক মানে 200 এমসিকিউ থাকবে, অ্যান্ড ওয়েটেজ উইল বি 1 কোশ্চেন পার মার্কস, কিন্তু 66 আপনাকে আনতে হবে। এটা ছিল সিমিলারিটি। আর ডিফারেন্স বলে দিলাম। মেন্সে কি ডিফারেন্স আছে বলে দিই। মেন্সে যদি আপনি আমার মার্কশিটটা দেখান, ওখানে যে কোনো একটা শিডিউল ল্যাঙ্গুয়েজ, মানে 22 শিডিউল ল্যাঙ্গুয়েজেস যে ভারত কনস্টিটিউশন 8 শিডিউলের মধ্যে আছে, যে কোনো একটা শিডিউল ল্যাঙ্গুয়েজ যাকে আমরা ল্যাঙ্গুয়েজ পেপার বলি, ওটা আপনাকে পাস করতে হবে। 300 মধ্যে আপনাকে 30% মার্কস আনতে হবে, 90 পেতে হবে। আর ইংলিশে তাই 300 মধ্যে আপনাকে 90 পেতে হবে। কিন্তু বিসিএস এর ক্ষেত্রে এই পেপারটা আগে এদের মার্কস পাওয়া যেত, মানে 200 মার্কসে এটা ল্যাঙ্গুয়েজ পেপার ছিল, ওর মধ্যে 5টা অপশন আপনার কাছে থাকতো, বাংলা থাকতো, নেপালি থাকতো, হিন্দি থাকতো, উর্দু থাকতো, সান্থালি থাকতো, আর ইংলিশ পেপার ওই রকমই থাকতো। এইবার ওই পেপারটা আছে, কিন্তু এর ভ্যালিড 200 থেকে বাড়িয়ে 300 করে দেওয়া হলো, কিন্তু দিস হ্যাজ বিকাম কোয়ালিফাইং লাইক ইউপিএসসি। কিন্তু আগে 5টা পেপার ছিল, এবার আপনার কাছে মাত্র 2টা ল্যাঙ্গুয়েজের অপশন থাকবে, বাংলা কিংবা নেপালি।
মানে 300 মধ্যে আপনাকে 90 মার্কস আনতে হবে ইন বাংলা কিংবা নেপালি অ্যান্ড ইংলিশ। যদি আপনি এটা পাস না করেন তাহলে আপনার কপি ফার্দার চেকই হবে না। দিস আর কম্পালসারি অ্যান্ড কোয়ালিফাইং। তো ইউপিএসসিতে এটা ছিল যে কোনোটা 22 ল্যাঙ্গুয়েজ 22খানা শিডিউল ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা নিতে হবে আর ইংরেজি। আর ডাব্লিউবিসিএসে এটা কিন্তু আছে বাংলা কিংবা নেপালি অ্যান্ড ইংলিশ 300 এর মধ্যে আপনাকে 90 আনতে হবে। এটা যদি পাস করেন তাহলে জিএস এর আপনার কপিটা চেক হবে। এর পরবর্তীতে এখন যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কি বলবেন? এটা তো গেল চেঞ্জেসের কথা, কিন্তু এবার যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরও তো অনেক জিজ্ঞাসা রয়েছে যে কিভাবে পড়বো, মানে পড়ার শিডিউলটা করতে করতে, কারণ এতগুলো সাবজেক্টের বিষয় থাকে, সেক্ষেত্রে অনেকে গুলিয়ে ফেলেন যে কি করব কি করব না, বা অনেকে মাঝপথে ছেড়ে চলে যান। কি বলবেন তাদের? দেখুন, আমি সবসময় মনে করি যে দাদাদের থেকে শিখা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানে ধরেন আমরা ইউপিএসসির জন্য পড়াশোনা করছি, এখানে কিন্তু খুব ভালো কোচিং নেই, তো আমরা কি করি, টেলিগ্রাম আছে, নেট আছে, এখানে অনেকটা টপারে আনসার স্ক্রিপ্ট আছে, টপার্স কপি, মানে ওরা কীভাবে উত্তর লিখতো যে মার্কস পেত। তো আপনি যদি নেটে যাবেন আপনাকে সব টপারে কিন্তু যে কোনো কোচিংয়েরই আপনি আনসার স্ক্রিপ্ট দেখতে পারবেন, ওর মার্কস কপি দেখতে পারবেন, তার থেকে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কীভাবে উত্তর লিখতে হবে, এটা আপনি শিখলেন। আচ্ছা, কীভাবে পড়তে হবে যে আমরা উত্তরটা লিখতে পারি। এখন আপনি যদি আমার কথা মনে করেন, নিউজ পেপারের রোল কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। আপনাকে প্রত্যেক দিন নিউজ পেপার পড়তে হবে। ধরেন আপনি একটা সাংবাদিক, আপনি এটা ঘটনা দেখে আনলেন, আপনি কিভাবে লিখবেন? আগে আপনি লিখবেন যে এই জন্য এই নিউজটাতে এসেছে, আগে এই জিনিসটা ঘটেছিল, এরপরে এটা হওয়ার সম্ভাবনা আছে, গভর্নমেন্ট এইরকম একটা ইনিশিয়েটিভ নিলে এটা আটকানো যাবে। এটা যে অ্যাপ্রোচ আছে ফ্রম পাস্ট টু ফিউচার ওরিয়েন্টেশন, এটাই আমাকে পড়তে হবে। এটাই ফ্যাকচুয়ালি পসিবল ছিল না। ফ্যাকচুয়ালি কি জিজ্ঞেস করতো যে আপনি একটা উদাহরণ দিয়ে বললেন যে পানিপথের যুদ্ধ কোন বছর হয়েছিল, এখানে ওটা যুদ্ধ করবে যে পানিপথের যুদ্ধ, সব যুদ্ধের পানিপথেই কেন হয়েছে। তো আপনাকে পড়তে হবে যে পানিপথে দিল্লিতে কাছে ছিল, বেশি আমাদের ইনভেশন নর্থ ওয়েস্ট থেকে হয়েছিল, সব রাজা নিজের ক্যাপিটালটা প্রোটেক্ট করবে, পানিপথে যাবে, তারপরে দিল্লি একটা মানে সিট অফ থ্রোন বলতে পারেন ওটা ছিল। তো আপনাকে মানে 360 ডিগ্রি অ্যাপ্রোচ রাখতে হবে আপনাকে। ইউ হ্যাভ টু নো এভরি ইন অ্যান্ড আউট অফ এ পার্টিকুলার টপিক, এবং পড়াটাও এতটা বিস্তৃত করতে হবে যাতে ডাব্লিউবিসিএস এর সাথে ইউপিএসসিটা। আমি বেস্ট আনসার বলবো, একটা সাংবাদিক 250, 300, 400 ওয়ার্ডের মধ্যে কিন্তু নিজে আর্টিকেলটা শেষ করে দেয়। ওই অ্যাপ্রোচ আপনাকে রাখতে হবে যে সব কিছু জানতে হবে, ওইভাবে লিখতে হবে। তো নিউজ পেপার আর দ্য বেস্ট গাইড। যদি কেউ ইংরেজিতে উত্তর দিতে চান তাহলে আমি বলবো ইন্ডিয়ান এক্সপ্রেস পড়াটা খুবই ভালো, খুব লুসিড আপনার ল্যাঙ্গুয়েজ থাকে, ইজি থাকলে। যদি কেউ বাংলাতে উত্তর দিতে থাকেন তো যে কোনো নিউজ পেপার আপনারা ঠিক মনে করেন আপনারা পড়তে পারেন। এটা তো হলো আপনার ফার্স্ট স্টেজ। এখন জিএসে আসি। ইউপিএসসিতে প্রথম জিএস পেপার আছে এসে, 250 মার্কসে আপনাকে 2টা এসে লিখতে হবে। কোশ্চেন নাম্বার 1 থেকে 4 এর মধ্যে একটা, 5 থেকে 8 এর মধ্যে একটা, 125 মার্কস ইচ এসে, 2টা এসে 250, 1000 থেকে 1200 মার্কস। এই জিনিসটা কিন্তু এখানে প্রথম আপনি যদি দেখেন এটাও ইন্ট্রোডিউস হয়েছে, ইংলিশ এসে অ্যান্ড কম্পোজিশন। আমার মনে হয় ডিটেল সিলেবাস যখন আসবে এরকমই থাকবে। সেকেন্ড পেপার যে ইউপিএসসিতে আছে ওখানে সোজা জিএসের 4টা পেপার চলে আসে, জিএস পেপার 1, জিএস পেপার 2, জিএস পেপার 3, জিএস পেপার 4। তো আমাদের এখানে একটা নতুন পেপার ইন্ট্রোডিউস হয়েছে, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল। এটা খুব ভালো জিনিস, কারণ আমাদের তো রিচ হেরিটেজ আছে, কালচার আছে, এটা জানা দরকার। মানে গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন অ্যাবাউট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। আপনি যদি মুর্শিদাবাদে চলে আসেন, এর যে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে, আপনি মালদা চলে যান, এর যে কালচার আছে, হেরিটেজ আছে, এটা ভারতে খুব কম জায়গায় পাওয়া যায়। তো উই আর প্রাউড অফ আওয়ার কালচার অ্যান্ড হেরিটেজ, আমাকে ওটা জানতে হবে। আর এটা এক্সপেক্ট করা যায় যদি একটা বিসিএস যদি বা একটা বিডিও বা একটা ডেপুটি ম্যাজিস্ট্রেট যদি কোনো জেলায় যাচ্ছে, ওই জেলায় যদি লোকাল ট্র্যাডিশন অ্যান্ড কালচার জানবে, কাজ করতে সুবিধা হবে। তো এটা খুব ওয়েলকাম ডিসিশন আছে। তারপরে জিএস যে পেপার 1 থাকে আপনার ইউপিএসসিতে, ওর পেপার বেসিক্যালি ইন নাটসেল 3টাই পেপার থাকে, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড সোসাইটি, এই মিলে একটা পেপার থাকে যাকে আমরা জিএস পেপার 1 বলি। এখানে জিএস পেপার 1-এ হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি আছে, ঠিক আছে, অন দ্য সেম লাইন। ওখানে সেকেন্ড পেপার যেটা আপনার থাকে সেটা থাকে আপনার ইকোনমিক্স থাকে, ডিজাস্টার ম্যানেজমেন্ট থাকে, আপনার পাবলিক ইকোনমিক্স হলো, ডিজাস্টার ম্যানেজমেন্ট হলো, এর ওরিয়েন্টেশনই থাকে। এখানে পেপার 2 যে আপনার আছে ওর মধ্যে আপনার এনভায়রনমেন্ট আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে,
ওই পেপারেই মানে ও অ্যালাইনমেন্ট কিছুটা আছে, কিছুটা ডিফারেন্স আছে। অ্যান্ড আপনার এনভায়রনমেন্টাল সিলেবাস একটু এলোবরেট করেছে, মানে বায়োডাইভার্সিটি, কোস্টাল রেগুলেশন জোন, গ্লোবাল ওয়ার্মিং, ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট, পপুলেশন, এটা ঠিক আছে। ইট ইজ অলসো ভেরি গুড সাবজেক্ট। আপনার পেপার 3 যে ওখানে থাকে সে থাকে পলিটিক্যাল সায়েন্সে, মানে পলিটি থাকে, গভর্নেন্স থাকে। এখানে পেপার 3 মধ্যে পলিটি অ্যান্ড ইকোনমি থাকবে, তো ঠিক আছে না। পেপার 4 যেটা নিয়ে সবার থেকে বেশি কৌতূহল ছিল, কারণ ইউপিএসসিতে যে পেপার ইন্ট্রোডিউস করেছিল ইউপিএসসি 2013 সালে, ওর নাম ছিল ইথিক্স, অ্যাপটিটিউড অ্যান্ড ইন্টিগ্রিটি। আপনি ফ্যাকচুয়াল অনেক জিনিস জানলেন, কিন্তু আপনি কীরকম একটা প্রশাসক, ডিসিশন বা কেস স্টাডি যেটা থাকতো, ওই পেপারটা কিন্তু এখানে ইন্ট্রোডিউস হলো না। এর জায়গায় যে বিসিএস এর যে পুরাতন যে ছিল মানে অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং, ওটাই থাকলো। আর এখানে লেখা হলো দ্যাট ইট উইল বি অফ ম্যাট্রিকুলেশন বেসিস, মানে মাধ্যমিক লেভেলে স্ট্যান্ডার্ড অফ অ্যারিথমেটিক অফ দ্য পার্ট অফ দ্য কম্পালসারি পেপার 3 উইল বি সিমিলার টু কম্পালসারি পেপার অফ মাধ্যমিক এক্সামিনেশন বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আমার মনে হলো যদি এর জায়গাতে এথিক্স, অ্যাপটিটিউড, ইন্টিগ্রিটি ঢুকানো হতো ভালো হতো, অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট বলছি। কারণ আপনি যদি দেখেন এই ল্যাঙ্গুয়েজটা বা এই অ্যারিথমেটিক আর রিজনিংটা অলরেডি আপনার সিস্যাট যে পেপার আছে প্রিলিমসে মনে করে ওখানে অলরেডি চেক করা হচ্ছে, আবার রিচেক করা হচ্ছে। কিন্তু যে অ্যাপটিটিউড আমাদের ইথিক্স যে আছে ওটা যদি চেক হতো একটু ভালো হতো আমার মনে হয়। কিন্তু ডেফিনেটলি মানে পিএসসির ওপিনিয়নটা নেওয়া হয়েছে, পিএসসি যা ঠিক মনে করেছে ওটাই করেছে। আর এটা রিভাইজ ড্রাফট গিয়েছে আপনার ক্যাবিনেটের কাছে, এখন ক্যাবিনেট ফাইনাল ডিসিশনটা নেবে। যদি কিছু অ্যামেন্ডমেন্ট হয়, লেট আস ওয়েট অ্যান্ড ওয়াচ ফর দিস। তো এইটা ছিল অপশনাল, যেটা ছিল ওটা সেম আছে। কিছু অপশনাল লিস্ট যদি দেখেন এর মধ্যে কিছু অ্যামেন্ডমেন্ট হওয়ার দরকার। ধরেন ইউপিএসসি কী করলো, 2013 পরে যত ফরেন ল্যাঙ্গুয়েজ ছিল ওটাকে লিস্ট অফ দ্য অপশনাল পেপার থেকে বের করে দিল। মানে ধরেন এখানে আপনার সংস্কৃত, পালি, আরবিক, পার্সিয়ান, ফ্রেঞ্চ, এসব ইউপিএসসিতে একটা যুগের ছিল অপশনাল, তো ইউপিএসসি বের করে দিয়েছে, কিন্তু আমাদের এখনও আছে ডাব্লিউবিসিএস। তারপরে কম্পিউটার সায়েন্স বলে একটা ইঞ্জিনিয়ারিং স্ট্রিম আছে, ওটা ইউপিএসসিতে নেই, এখানে আছে। কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট আছে যেটা নিয়ে মোটামুটি 10 থেকে 15% ইউপিএসসি যারা ক্লিয়ার করে ওই অপশনালি নিয়ে যায়। ওর নাম ছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ও তখনও সিলেবাসে মানে এখনও আগেও ছিল না, এবারও নেই। তো আমার মনে হয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটা ইনক্লুড করা খুবই দরকার। আর আপনার পার্সোনালিটি যেভাবে ছিল, পার্সোনালিটি টেস্ট ওইভাবেই আছে। এখানে একটা অপশনাল দেওয়া হয়েছে যে ছাত্রটা সব উত্তর আপনাকে ইংরেজি কিংবা আপনাকে বাংলায় লিখতে হবে। শুধু যদি আপনার অপশনাল পলিটিক্যাল সায়েন্স কিংবা বটনি হয় আপনি ওটা নেপালিতেও লিখতে পারেন, কি আদারওয়াইজ আপনাকে সব ল্যাঙ্গুয়েজ সব পেপারটা ইংরেজি কিংবা বাংলায় লিখতে হবে। শুধু পলিটিক্যাল সায়েন্স, বটনির জন্য এটা ছাড় দেওয়া হয়েছে। এই জিনিসটাই ছিল মেজর চেঞ্জেস। এই চেঞ্জেসটা যারা নতুন অ্যাসপিরেন্ট বা যারা এখনো পড়ছে তাদের জন্য খুব ভালো একটা জায়গায় যেতে চলেছে, মানে ডাব্লিউবিসিএস ক্লিয়ার করাটা আরও সহজ হতে চলেছে। এটাই কি ডাব্লিউবিসিএস? আমি একটাই কথা বলবো, এখন যারা 5 বছর ধরে পড়াশোনা করছে আর আপনি যদি কাল থেকে স্টার্ট করেন, দুজন কিন্তু সেম ফিল্ডে চলে আসলেন, মানে লেভেল প্লেইং ফিল্ড যাকে বলা হলো চলে আসলেন। আর একটা জিনিস বললাম, এটাও চান্সেস আছে যে আপনি ফার্স্ট অ্যাটেম্পটে ডাব্লিউবিসিএস ক্লিয়ার করে নিতে পারেন, ইউপিএসসিও ক্লিয়ার করে নিতে পারেন। আর আগে কি হতো, আমাদেরকে কনসেন্ট্রেট করতে হতো। আমার এক্সাম্পলটা নিন, আমি দেখলাম আমার চাকরি দরকার, আমি একটা পুয়ার ফ্যামিলি থেকে আসছি, চাকরি দরকার। তো আই ফাউন্ড ডাব্লিউবিসিএস একটু ইজি ইন কম্পেয়ার টু ইউপিএসসি। একদিকে তো কনসেন্ট্রেট করতে হবে। তো আমি ডাব্লিউবিসিএস 2016 সালে সিটিও পেলাম র্যাঙ্ক, মানে গ্রুপে। তারপরে 17 সালে এক্সিকিউটিভ পেলাম। এই 2-3 যে গোল্ডেন ইয়ার্স আমার ছিল, এটা আমি ডিভোট করলাম স্টেট পাবলিক সার্ভিস কমিশনের জন্য, কারণ সিলেবাস পুরোটা আলাদা ছিল। এখনও আমার ব্লকে একটা জয়েন্ট ভিডিও আছেন, উনি এইবারও প্রিলিমস পাস করেছেন। ওনাকে যখন ইউপিএসসি বলি উনি পালিয়ে যান, না স্যার ওদের সিলেবাসটা খুব আলাদা, নতুন করে পড়তে হবে। কিন্তু যারা এখন নতুন অ্যাসপিরেন্টরা হবেন ওদের জন্য খুবই ভালো ডিসিশন। আর ডাব্লিউবিসিএস এর যে সবথেকে বড় অ্যাডভান্টেজ আছে, ইউপিএসসি আপনি 32 বছর পর্যন্ত দিতে পারবেন, আমি জেনারেল ক্যান্ডিডেট বলছি। ডাব্লিউবিসিএস গ্রুপ এ বি জন্য আপনি 36 বছর পর্যন্ত দিতে পারেন। তো চান্সেস আছে আপনি নিজেকে মল্ড করতে পারেন অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। এক্স্যাক্টলি। শেষ করার আগে এটাই জানতে চাইবো, যারা একদম নতুন এই সিলেবাসটা কার্যকরী হওয়ার আগেও যারা দেবে, পরীক্ষায় বসতে চলেছে, তাদের জন্য ছোট্ট কিছু আপনারা এনসিইআরটি থেকে স্টার্ট করেন পড়াটা। এনসিইআরটি পড়েন, আমার মনে হয় স্টার্ট করেন 10, 11, 12 এনসিইআরটি পড়াটা খুবই সুবিধা হবে। আর স্টেট বোর্ডের বইটাও খুব ভালো,
কিন্তু আগে আমরা হিস্ট্রির জন্য যে মানে ধরেন মানে জিওগ্রাফির জন্য আমরা কার্তিক চন্দ্র মণ্ডলের বইটা বলতাম বা হিস্ট্রির জন্য জীবন মুখোপাধ্যায়টা বলতাম, কিন্তু আমার মনে হয় এখন একটু আমাদেরকে আপডেট হওয়া দরকার। মানে আপনি এনসিইআরটি রাজীব ওহির পড়তে পারেন, জিওগ্রাফির জন্য আপনি এনসিইআরটি বইটা পড়তে পারেন, অনেক ইউটিউবে ভালো ভালো ভিডিওস আছে, ওটা দেখতে পারেন। কোনো চিপ কোয়ালিটি কোচিংয়ের উপরে রিলাই করেন না আর, কারণ এটা পুরোপুরি সেলফ স্টাডির উপরে হয়ে গেছে, ডিবেট ওরিয়েন্টেড হয়ে গেছে। যা করতে হবে নিজেকেই করতে হবে। কোচিং ক্যান হেল্প, কিন্তু আগে কি ছিল, কোচিং ম্যাটেরিয়াল, কোচিং মক টেস্ট খুব ইম্পর্টেন্ট ছিল। তো এখন কিন্তু ওটা নেই, ডেমোক্রেটাইজ হয়ে গেছে, মানে ইন এ বেটার ওয়ার্ড এটা আমরা বলতে পারবো, নাও দ্য সিলেবাস হ্যাজ বিন ডেমোক্রেটাইজ অ্যান্ড সবাই কিন্তু লেভেল প্লেইং ফিল্ডে চলে এসেছে। এবং আপনি কিভাবে ছেলেমেয়েদের সাহায্য করছেন সেটা যদি একটু সংক্ষেপে জানান। আমার শুনে না, এখন যখন থেকে আমরা পোস্টিং পেয়েছি সময় খুব কম পাওয়া যায়, তারপরে আপনি জানলেন যে আমি নিজে একটা অ্যাসপিরেন্ট গত বছর ইউপিএসসি দিয়েছিলাম, গাইড করতে পারি যে যদি আপনি কোন বইটা পড়লেন ভালো বা কোনো স্পেসিফিক টপিক থাকলে ওর উপরে জানিয়ে দিতাম। আগে আমার মনে হতো যে ইউটিউব ভিডিওস বানাতে পারতাম, কিন্তু আমার মনে হয় ডিবেট পার্টিসিপেট করাটা খুবই ইম্পর্টেন্ট। আগে যেটা ইন্ডিভিজুয়ালি, কারণ আগে আমরা মনে রাখতাম জিনিসটা, আমি কি বললাম, ফ্যাক্ট মনে রাখতে হতো। এখন কি হবে, এখন এলোবরেট করতে হবে। তো আমার মনে হবে ছোট ছোট যে লাইব্রেরিগুলো আছে, বাচ্চারা নিজে 4-5টা গ্রুপ করে নিক, একটা টপিক ডিবেট করো, আপনার একটা আনসার আপনি আমাকে দেখান, আমি ওর মধ্যে মার্কস দেবো, আমার আনসার আপনি দেখেন, আপনি আমাকে মার্কস দেবেন। এইভাবে যদি অ্যাপ্রোচ করেন, আমার মনে হয় কিন্তু আপনি দেখতে পারবেন যে সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট যেটা হবে ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে, সব দিক থেকেই লোক এখানে চলে আসবে। খুব বেশি না, আপনি দেখতে পারেন 2-4-5 বছরের মধ্যে এই স্টুডিওতে আপনি কোনো আইএস, যারা বেরমপুরের ছেলে কিংবা ভগবানগোলার ছেলে আইএস কোয়ালিফাই করে নিয়েছে, আপনি ওর ইন্টারভিউটা নিয়েছেন। একদমই তাই। এতক্ষণ ধরে যে বিষয় শুনলাম, মূলত আগামী 4-5 বছরে কী পরিবর্তন হতে চলেছে বা এই সিলেবাস পরিবর্তনের ফলাফলটা কী, এবং বর্তমানে যারা পরীক্ষা দেবে বা দেবেন প্রত্যেকের জন্যই কতটা কার্যকরী হতে চলেছে। অর্থাৎ WBCS বা ইউপিএসসি ক্লিয়ার করাটা যতটা সকলে কঠিন মস্তিষ্কের মধ্যে ভেবে নিয়েছে, সেটা ততটাও কঠিন নয়। এই সংক্ষিপ্ত আলোচনায় যতটুকু আমার বোধগম্য হলো, তার বাইরেও এই বিস্তৃত আলোচনা এই অল্প সময় সত্যিই সম্ভব নয়। বাকিটার জন্যে আপনাদের নিজেদের পড়াশোনা এবং অধ্যাবসায় সব থেকে বেশি প্রয়োজন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও অন্য কোনো মানুষের সাথে অন্য কোনো বিষয় নিয়ে। শুভরাত্রি। নমস্কার।